বলেছিলেন বাংলাদেশ নাকি পৃথিবীর কাছে যাবে না, পৃথিবী বাংলাদেশের কাছে আসবে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো কথা বলছে। ইউনূস আমলে যে দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করেছিল, অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক আমলেও সেই চিত্রের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। বরং এখন প্রশ্নটা আরো তীক্ষ্ণ হয়ে উঠছে, সরকার পাল্টেছে কিন্তু কেন পাল্টাচ্ছে না বাংলাদেশি পাসপোর্টের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি? এই যে এসব ঘটনায় এগুলোকে আর বিচ্ছিন্ন বলে মনে করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর পর এবার ইতালিও আগামী 20 এপ্রিল 30 বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং ইতালি সরকার বাংলাদেশ সরকারকে ইতোমধ্যে চিঠিও দিয়েছে। এটি শুধু 30 জন মানুষের দেশে ফিরে আসার খবর নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক অভিবাসনের পথে বাংলাদেশিদের প্রতি নজরদারি বেড়েছে, সন্দেহ বেড়েছে, আর ভিসা পাওয়ার শর্ত আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর হয়েছে। একদিকে অবৈধ অভিবাসন, ভুয়া কাগজপত্র, মানব পাচার এবং আশ্রয় প্রার্থনার অপব্যবহার, অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং কূটনৈতিক অদক্ষতা, সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নাগরিকদের প্রতি আস্থার জায়গাটি স্পষ্টভাবেই নড়বড়ে হয়ে গেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধাক্কা খেয়েছে, সাজানো নির্বাচনে আসা তারেক রহমানের সরকারও সেই ক্ষত সারাতে পারছে বলে মনে হয় না। একই প্রেক্ষাপটে 8ই এপ্রিলের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের 13টি দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রমাণের স্তর 3 বা সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এখন শুধু শ্রমিক ভিসা নয়, শিক্ষার্থী ভিসাও সন্দেহের চোখে দেখা হচ্ছে। একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীও এখন বাড়তি যাচাইয়ের চাপে পড়ছেন, মানে অন্যদের ভুলের মাসুল তাকেও গুনতে হচ্ছে। ব্রিটেনের একের পর এক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন থেকে শুরু করে অক্সফোর্ড, ব্রুকস পর্যন্ত তালিকাটি দীর্ঘ হচ্ছেই। লন্ডনের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের মোট ভিসা প্রত্যাখ্যানের 60% আসছে বাংলাদেশি আবেদনকারীদের কাছ থেকে। 2022 সালে যেখানে 15,000-এর বেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে গিয়েছিল, 2023 সালে সেই সংখ্যা নেমে এসেছে 9,000-এ। এক বছরেই পতন হয়েছে 29%। 2023 সালে যে সংখ্যা ছিল প্রায় 15,000, 2024 সালে সেই সংখ্যা কত হয়েছে তার কোনো পরিসংখ্যান আসলে নেই। এই পতন শুধু সংখ্যা নয়, এটি আন্তর্জাতিক আস্থার পতনের প্রতীক। যুক্তরাষ্ট্র থেকে গত এক বছরে অন্তত 284 জন বাংলাদেশি ফেরত এসেছেন। অনেকেই ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিলেন। এক একজন এই যুক্তরাষ্ট্র যাওয়ার পেছনে খরচ করেছেন 45 থেকে 70 লাখ টাকা পর্যন্ত। পরিবারের জমি বিক্রি হয়েছে, ঋণ নেওয়া হয়েছে, দালালের হাতে জীবন তুলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সেই মানুষটি ফিরে এসেছে নিঃস্ব হয়ে। অনেককে শিকল এবং ডান্ডা বেড়ি পরিয়ে অমানবিকভাবে ফেরত পাঠানো হয়েছে। এই ট্র্যাজেডি শুধু ব্যক্তির নয়, একটি দেশের গ্রামীণ অর্থনীতি, পারিবারিক কাঠামো এবং সামাজিক মর্যাদার উপরও বড় আঘাত। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও গত 8 বছরে প্রায় 4,000 বাংলাদেশি ফেরত এসেছেন। ইতালি, সাইপ্রাস, রোমানিয়া, জার্মানি, ফ্রান্স, গ্রিস, তালিকাটি দীর্ঘ এবং প্রতিটি দেশের নামই বলে দেয় যে সমস্যাটি একক কোনো গন্তব্যে নয়, বরং ইউরোপ জুড়ে বাংলাদেশি অভিবাসনকে ঘিরে একটি কাঠামোগত এবং ধারাবাহিক সংকট তৈরি হয়েছে। শুধু পশ্চিমা বিশ্ব নয়, সাধারণ ভ্রমণ ভিসাতেও একই চিত্র। থাইল্যান্ডে ভিসা পেতে এখন সর্বনিম্ন 45 দিন অপেক্ষা করতে হচ্ছে। ভারত, ইউএই, কাতার, ওমান, সৌদি আরব, ভিয়েতনাম সহ বহু দেশে ভিসা জটিলতা বেড়েছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসার অনুপাত কমেছে, ইন্দোনেশিয়া ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছে। শ্রীলঙ্কার এই ভিসাও এখন অপেক্ষা করতে হচ্ছে 2-3 দিন। অর্থাৎ আপনি ছাত্র, শ্রমিক, পর্যটক বা চিকিৎসা বা ব্যবসায়ী, যে কারণেই হোক না কেন, বাংলাদেশি পাসপোর্ট এখন সর্বত্র অতিরিক্ত সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়েও কেবল ভিসা জটিলতার কারণে হাঙ্গেরি বা যুক্তরাষ্ট্র পাড়ি দিতে পারছেন না।
শামীম হাসান দম্পতির মতো অনেকেই থাইল্যান্ডে নববর্ষ কাটানোর স্বপ্ন বুকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে মাসের পর মাস অপেক্ষায় কাটাচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা। বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের বিশাল অংশ সৌদি আরব এবং জিসিসি ভুক্ত দেশগুলোর উপর নির্ভরশীল। এই 6টি দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং দেশের মোট রেমিটেন্সের ৪৫% বেশি আসে এই অঞ্চল থেকে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হলে সেখানে কর্মসংস্থান ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে এবং তার ফলে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি ধাক্কা আসবে। ইউরোপ আমেরিকার দরজা যখন কঠিন, মধ্যপ্রাচ্যেও যখন অনিশ্চয়তা, তখন বাংলাদেশের শ্রমবাজার পড়ছে বহুমুখী চাপে। নতুন কর্মী পাঠানো কঠিন হচ্ছে, আর যারা ফিরছেন তাদের পুনর্বাসনও হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। এখানে সবচেয়ে কঠিন প্রশ্নটি আপনি সামনে আনতে পারেন, ইউনূসের নেতৃত্বে গঠিত অবৈধ সরকার যে আন্তর্জাতিক আস্থার সংকট তৈরি করে গেছে, তারেক সরকার কি সেই সংকট কাটাতে পারছে? উত্তরটা পরিষ্কার, পারছে না। কারণ এই সরকার নিজেই সেই একই বিদেশি মদতপুষ্ট রাজনৈতিক ধারার ফসল। জুলাই সন্ত্রাসের হাত ধরে আসা ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে প্রতিষ্ঠিত তারেকের আমলে রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের কোনো কার্যকর উদ্যোগ আসলে দেখা যাচ্ছে না। বৈধ অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করা, দালাল চক্র ভাঙা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বিশ্বাসযোগ্য কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পরিবর্তে রাষ্ট্রযন্ত্র ব্যস্ত থাকছে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিতে। পশ্চিমা বিশ্বে একটি দেশকে যখন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, তখন অন্য দেশগুলো সেই পথ অনুসরণ করে। এই ডমিনো ইফেক্ট বাংলাদেশের ক্ষেত্রে এখন দৃশ্যমান বাস্তবতা। সব মিলিয়ে এটি কেবল একটি ভিসা সমস্যা নয়, এটি একযোগে শ্রমবাজার, শিক্ষা, কূটনীতি, রেমিটেন্স এবং রাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের সংকট। 20 এপ্রিল ইতালি থেকে 30 বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনা সেই বৃহত্তর সংকটের সর্বশেষ দৃশ্যমান প্রকাশ মাত্র। এর আগে গত বছরের মার্চ থেকে এক বছরে 284 জন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন, 8 বছরে ইউরোপ থেকে ফিরেছে প্রায় 4000 মানুষ। আরো লাখো কর্মী যখন মধ্যপ্রাচ্যে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছেন, তখন দেশের ভেতরে রাষ্ট্র পরিচালনার যে অদক্ষতা, জবাবদিহিহীনতা, যা যা চলছে তা পরিস্থিতিকে আরো জটিল করছে। সরকার বদলেছে, ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু বিদেশের দরজা এখনো পুরোপুরি খুলছে না। বরং মনে হচ্ছে বিদেশি মদদে প্রতিষ্ঠিত একটি সরকারের পক্ষে বিদেশের বন্ধ দরজা খোলার কূটনৈতিক সামর্থ্য বা সদিচ্ছা কোনোটি নেই তারেক রহমানের সরকারে। বিশেষ করে নুরুল হক নুরুর মতো একজন প্রবাসী কল্যাণ মন্ত্রীকে দিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশ আসলে খুব বিরাট কিছু করতে পারবে, শ্রমবাজার উন্মুক্ত করতে পারবে বা কিছু একটা করতে পারবে। ব্যবসা হয়তো হবে কিছু কিছু প্রতিষ্ঠানের, আব্দুল্লাহ আল মিন্টুর ব্যবসা হতে পারে। এবং সবচাইতে বড় কথা, বাংলাদেশে জঙ্গিবাদের যে ভয়াবহ উত্থান হয়েছে, সেই ভয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে ভীত হয়ে পড়েছে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে নিয়ে, তারপরে বাংলাদেশিদের পক্ষে ভিসা আশা করাটা তো আসলে একটা সমস্যাই বটে। ভালো থাকবেন সবাই।